নমস্কার। আজকে আমরা পড়ব WBSLST এই এক্সামের মিউজিক সিলেবাসের 4 নম্বর পয়েন্ট, তার 2 নম্বর টপিকটি আমরা পড়ব। 4 নম্বর পয়েন্টের 2 নম্বর টপিকটি পড়ব। এর আগে আমরা নাচ সম্পর্কে ও শ্রুতি সম্পর্কে পড়েছি। আজকে আমরা স্বর সম্পর্কে পড়ব। এই টপিকটি দেখতে ছোট্ট মনে হলে এটি একটি বিরাট বড় টপিক। এটি যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে মিনিমাম তোমাদেরকে 25 থেকে 30 পাতা খরচ করতে হবে স্বর সম্পর্কে জানতে গেলে শুধু। তো আমরা আমাদের SLST এক্সাম অনুযায়ী যতটা মোটামুটি লাগবে, আমি যতটা মনে করছি, যতটা পড়া প্রয়োজন আছে ততটাই পড়ব। খুব বেশি একটা পড়তে যাব না, আবার খুব কমও পড়াশোনা করব না। তো চলো আমরা স্বর সম্পর্কে আজকে একটু জেনে নিই। দেখো, স্বর সম্পর্কে জানতে গেলে যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, স্বরের আগে কিন্তু আমাদেরকে একটু শ্রুতি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর শ্রুতি সম্পর্কে আবার জানতে গেলে একটু আমাদেরকে নাদ সম্পর্কে ধারণা রাখতে হবে। বোঝা গেল? স্বর সম্পর্কে জানতে গেলে আমাদের একটু শ্রুতি সম্পর্কে ধারণা রাখতে হবে, আর শ্রুতি সম্পর্কে জানতে হলে একটু নাদ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমি তোমাদেরকে আগে তো শ্রুতি এবং নাদ খুব সুন্দর করে বুঝিয়েছি। তোমরা যদি না বুঝতে পারো, কোথাও যদি ডাউট থেকে থাকে, তাহলে পুনরায় তোমরা ভিডিওগুলি দেখো, বারবার দেখো, একবার তোমরা বুঝে যাবে। দেখো, নাদ বলতে আমরা বুঝেছিলাম সূক্ষ্ম ধ্বনি। সূক্ষ্ম ধ্বনি আমরা নাদ বলতে কি বলেছিলাম, বুঝেছিলাম সূক্ষ্ম ধ্বনি। আর শ্রুতি বলতে আমরা কি বুঝেছিলাম, যে যে নাদগুলি, অর্থাৎ এই সূক্ষ্ম ধ্বনিগুলি, সূক্ষ্ম ধ্বনি মানে নাদ, তাই আমি এখানে নাদ বলে দিলাম, গুলো কানে শুনে একে অপরের থেকে আলাদা করতে পারি। বোঝা গেল? সূক্ষ্ম ধ্বনি হচ্ছে নাদ, আর সেই নাদগুলো যেগুলো আমরা কানের দ্বারা শুনে আলাদা করতে পারি, একে অপরের থেকে আলাদা করতে পারি। স্বর হচ্ছে যে শ্রুতিগুলো মানুষের চিত্তকে রঞ্জকতা প্রদান করে। অর্থাৎ রঞ্জকতা প্রদান করে, অর্থাৎ মানে মানুষকে শুনতে খুব ভালো লাগে, ওটা খুবই মধুর লাগে, সেগুলো হচ্ছে স্বর। সেগুলো হচ্ছে স্বর। বোঝা গেল? দেখো, সূক্ষ্ম ধ্বনি হচ্ছে যেগুলোকে আমরা কান দ্বারা শুনে একে অপরের সাথে আলাদা করতে পারছি। এই সূক্ষ্ম ধ্বনি আমাদের কয়টি আছে? 22টি, যেগুলো আমরা কান দ্বারা শুনতে পাই। আর এই 22টিকে আমরা শ্রুতি বলে দিচ্ছি। এই 22টি কিন্তু নাদ। আবার সেই নাদগুলোর মধ্যে যেগুলোকে আমরা শুনে একে অপরের থেকে আলাদা করতে পারছি, অর্থাৎ
নাদগুলোকে শুনে বুঝতে পারছি, হ্যাঁ, যে এই নাদ এক, ধরো এটা হচ্ছে 1 নম্বর নাদ, দাঁড়াও, ধরো এটা হচ্ছে 1 নম্বর নাদ, 2 নম্বর নাদ, 3 নম্বর নাদ। তো 1 নম্বরের থেকে 2 নম্বর কিন্তু আলাদা। যখন এই ধ্বনিটাকে আমি শুনছি আর এই ধ্বনিটাকে শুনছি, দুটোকে কিন্তু একের অপরের থেকে আলাদা করে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা একটা আলাদা ধ্বনি আর এটা একটা আলাদা ধ্বনি। বোঝা গেল? তো সেটা হচ্ছে শ্রুতি। আবার এই শ্রুতিগুলোর মধ্যে যেগুলোকে আমরা গাইছি এবং গাওয়ার পরে মানুষের, সেটা যখন মানুষ শুনছে, হ্যাঁ, তখন তাকে খুবই ভালো লাগছে, হ্যাঁ, তাকে খুবই ভালো লাগছে, সেগুলোর মধ্যে একটা ভাব তৈরি হয়ে যাচ্ছে। যখন গাইছি তখন মানুষের মনের মধ্যে অর্থাৎ চিত্তের মধ্যে একটা ভাব তৈরি করছে, তো সেটাই হয়ে যাচ্ছে স্বর। বোঝা গেল? অর্থাৎ আমরা কিন্তু এক কথায় বলতে পারি, এই দেখো, এই 22টি শ্রুতি হচ্ছে নাদ, হ্যাঁ, আবার এই 22টি শ্রুতি যেগুলোকে আমরা গাইছি, 22টি শ্রুতিকে গাইছি আমরা, কিন্তু 22টির মধ্যে 22টিকেও গাইতে পারি, হ্যাঁ, 22টি শ্রুতিকে আমরা যেগুলো গাইছি সেগুলোই কিন্তু হয়ে যাচ্ছে স্বর। এর মধ্যে থেকে আমরা মানে খুবই ভালোভাবে যেগুলোকে আলাদা করতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে 7টি ধ্বনি, যেটাকে আমরা 7টি শুদ্ধ স্বর হচ্ছে, যেটাকে আমরা শুদ্ধ বলি। বোঝা গেল? যেটাকে আমরা শুদ্ধ বলি। এই 22টি শ্রুতির মধ্যে যেই 7টি ধ্বনিকে দেখো, এইভাবে 1 2 3 4 5 6 7 এভাবে 22টি ধ্বনি। ওকে, এর মধ্যে থেকে 7টা ধ্বনি কিন্তু একে অপরের থেকে, মানে এটার থেকে এটা বা এটার থেকে এটা, একে অপরের থেকে একদম ভালো করে পরিষ্কার করে আমরা আলাদা করতে পারি। এটাকে বলার অর্থ হচ্ছে এখানে একটা ষড়জ পঞ্চম ভাব তৈরি হয়। ষড়জ পঞ্চম ভাব কিভাবে তোমরা হয়তো জানবে, সা, রে আর গা। সা, রে, গা, তোমরা জানো এই 3টি স্বর থেকে কিন্তু বাকি স্বরগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এই সা, রে, গা পরে কিন্তু আমাদের পা, ধা আর নি, এই 3টি তৈরি হয়েছে। দেখো, তোমরা যখন সা আর পাকে একসাথে হারমোনিয়ামে বাজাবে, দেখবে ওই যে ধ্বনিটি তৈরি হবে সেটা কিন্তু শুনতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তোমাদেরকে যখন স্বর সংবাদ পড়াবো, স্বর সংবাদ পড়াবো, তখন কিন্তু তোমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হতে পারবে। হ্যাঁ, আরো তোমাদেরকে আরো ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। বোঝানোর অনেক পদ্ধতি আছে। তো এই যে সা, রে, গা, এই 3টে স্বর কিন্তু ছিল। এই 3টে স্বরের যখন আবিষ্কার হয়ে যায়, তারপরে কিন্তু একটা উঁচু স্বর সা আর পা খুব সুন্দর লাগে। এই স্বরের আবিষ্কারের একটু ইতিহাসও জানতে হবে তোমাদেরকে, সেটা আমরা জানছি একটু পরে। আর এই যে রে আর ধা, এটাকে তোমরা হারমোনিয়ামে একসাথে তোমরা টিপে দেখবে, হ্যাঁ, দেখবে রে আর ধা শুনতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই মিষ্টি লাগে। আবার গা ও নি, এই গা আর নি এই দুটো স্বরকে একসাথে টিপে দেখবে, খুব সুন্দর লাগে। এইভাবেই কিন্তু আমাদের সপ্তক তৈরি হয়ে গেছিল। চলো একটু আমরা জেনে নিই, হ্যাঁ, স্বর সৃষ্টির একটু ছোট্ট একটা ইতিহাস জেনে নিই। দেখো, তোমাদের সামনে একটা প্রশ্ন রাখবো আমি। শ্রুতি আর স্বর, এই শ্রুতি আর স্বরের মধ্যে কার আবিষ্কার আগে হয়েছিল? আমি প্রশ্ন এখানে রাখছি, কার আবিষ্কার আগে হয়েছিল? এটা হচ্ছে আমার প্রশ্ন তোমাদের কাছে। শ্রুতির আবিষ্কার আগে হয়েছিল, মানে আমরা শ্রুতি কয়টি জানি? 22টি। 22টি শ্রুতির আবিষ্কার কি আগে হয়ে গেছিল? তারপরে ওখান থেকে আমাদের 7টি শুদ্ধ স্বর, 7টি শুদ্ধ স্বর খোঁজা হয়েছিল?
ভালো করে চিন্তা করো এই প্রশ্নটিকে। 22টি শ্রুতি আগে কি তৈরি হয়েছিল, মানে আগে এর আবিষ্কার কি 22টি শ্রুতির হয়ে গেছিল, তারপরে 22টি শ্রুতি থেকে আমরা 7টি স্বর খুঁজেছি, নাকি 7টি স্বর থেকে আমরা 22টি শ্রুতি খুঁজেছি? আমার এটা বড় একটা কোশ্চেন চিহ্ন। আমরা 22টি শ্রুতি থেকে 7টি স্বরকে খুঁজেছি, নাকি 7টি স্বর থেকে 22টি শ্রুতিকে খুঁজেছি? ভালো করে তোমরা চিন্তা করো ব্যাপারটা। দেখো এখানে একটা মজার ব্যাপার তোমাদেরকে বলে দিই। একদম চলো আমার সাথে, হ্যাঁ, আদিম মানব যুগে, আদিম মানব যুগ। আমার সাথে তোমরা চলো আদিম মানব যুগে, যেখানে স্বর নামে কিছুই ছিল না, স্বর নামে কিছুই ছিল না, আবার শ্রুতি নামেও কিছুই ছিল না, শ্রুতি বলে কিছুই ছিল না। বোঝা গেল? যেটি ছিল সেটি ছিল শুধুমাত্র ধ্বনি। কি ছিল? শুধুমাত্র ধ্বনি। যেখানে স্বর বলে কিছুই ছিল না, শ্রুতি বলে কিছুই ছিল না, যেটি ছিল শুধুমাত্র ধ্বনি। দেখো আদিম মানুষ যখন তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ধ্বনি শুনতে থাকলো জঙ্গলের মধ্যে, যেমন ধরে নাও আদিম মানুষ, আমরা তো জানি শুনেছি যে যারা বন মানুষ ছিল তারা বনেই থাকতো, গাছের উপরে থাকতো, আর ঘন জঙ্গলের মধ্যেই থাকতো, তারা গাছ থেকেই নামতো না। পরবর্তীতে যখন উপরে গাছের উপরে খাদ্য সংকট তৈরি হয় তখন তারা গাছ থেকে নিচে নেমেছিল। এটা মানে যুগ যুগান্ত হাজার হাজার বছর ধরে এরকম প্রসেস ধীরে ধীরে চলেছে। তারপর আমরা আজকে বিকশিত হয়ে তার বিকশিত রূপ আমরা। যে আদিম মানবরা ছিল, হ্যাঁ, তারা গাছে বসে, হ্যাঁ, বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধ্বনি শুনতো, বিভিন্ন পাখির ডাক, হ্যাঁ, বিভিন্ন পশুর ডাক, এবং যখন প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ আসতো তার যে ধ্বনিগুলো, এগুলো কিন্তু তারা শুনতো এবং বুঝতো। যেমন সেই সময় বাঘ, ভালুক, সিংহ, হ্যাঁ, এদের ডাক কিন্তু তারা খুব ভালোভাবেই চিনতো। বাঘ, ভালুক, হ্যাঁ, এবং বিভিন্ন পাখির আওয়াজ এটা কিন্তু খুব ভালোভাবে চিনতো। দেখো বাঘ ওদেরকে শিকার করতো আগে, মানে নিচে নামলেই বাঘ কিন্তু ওদেরকে খেয়ে ফেলবে, বাঘ, ভালুক। তো এদের সাউন্ড, এদের ধ্বনিটা, বাঘ যেমন ডাকে, পাখি যেমন ডাকে, যেমন ধরো কোকিল বা চড়ুই, যত রকমের পাখি আছে, হ্যাঁ, সমস্ত ডাকগুলো শুনতো এবং সেই ডাকগুলো, সেই ধ্বনিগুলোকে তারা নিজেদের গলায় ওটাকে কিন্তু বসানোর চেষ্টা করতো। যেমন ধরো একটা কোথা থেকে একটা সাউন্ড ভেসে এলো, ধ্বনি একটা এলো, হ্যাঁ, তো তারা নিজের গলা থেকে সাউন্ডটা বার করছে, এরকম ভাবে তারা সাউন্ডটি নিজেদের গলায় সেটাকে নকল করছে। এইরকম নকল করতে 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 ধীরে ধীরে তারা কিন্তু প্রায় সমস্ত ধ্বনির নকল করা শিখে গেছে। প্রায় সমস্ত ধ্বনি, যত ধ্বনি তারা সেই সময় শুনতে পেত, প্রায় সমস্ত ধ্বনির নকল করা তারা শিখে গেছে। এবং এইভাবে ধীরে ধীরে যখন কালান্তরে তারা ধীরে ধীরে রূপান্তরিত হয়, সেই ধ্বনিগুলোকে তারা কিন্তু কপি করে রাখতো। যে ধ্বনিটা তারা পাখির ডাক শুনেছে, বাঘের ডাক শুনেছে, হা, হু, হি, হা, কু, কি, কা, এইসব যে ধ্বনিগুলো তারা কিন্তু কপি করে রাখতো। আদিম মানবরা তারা ধীরে ধীরে যখন বিকশিত হলো, তারা তাদের সুখ এবং দুঃখ তারা অনুভূতি করতে পারলো। সুখ কি, দুঃখ কি, এই আনন্দ কি, এই জিনিসগুলো যখন তারা অনুভূতি করতে পারলো, তখন তারা সুখের সময়
যখন তারা সুখ বা আনন্দ অনুভব করত, তারা কিন্তু তাদের মুখের সাহায্যে সেই ধ্বনিগুলোকে মানে রিপিট করতো, হা হু হি হা, হা হু হি হা, হা হু হি হা, হা হু হি হা। এই হা হু হি হা এখনো কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে এখনো কিন্তু আফ্রিকার জঙ্গলে যারা এখনো মানে আদিবাসীরা সব আছেন, তো তারা কিন্তু এখনো এই ধ্বনিগুলো ধরে আছে। তাদের কাছে কিন্তু এখনো স্বর বলে কিছু নেই, শ্রুতি বলে কিছু নেই তাদের কাছে। তারা বোঝেই না স্বর কি জিনিস, শ্রুতি কি জিনিস, বোঝা গেল? তারা কিন্তু ওই ধ্বনিটাকে ধরে রেখেছে, তাদের পূর্বপুরুষের জিনিসটাকে। তাদের পূর্বপুরুষরা যখন খুশি হতো, আনন্দ হতো, এভাবে একটা ধ্বনি বার করতো। হ্যাঁ, ধ্বনিগুলোকে মার্চ করে দিয়েছিল। মার্চ করার অর্থ হচ্ছে মানে একে অপরের সাথে যুক্ত করে দিয়েছিল। হা হু হি হা, হ হু হি হা, হা হু হি হা। আমরা কিন্তু এটাকে এখন স্বরে বাজাতে পারবো। তোমরা এই যে ধ্বনিটি আমি, যে ধুনটি আমি বলছি তোমাদেরকে, হা হু হি হা, হা হু হি হা, দেখো এর মধ্যে কিন্তু আমি বললাম হা হু হি হা, বোঝা গেল? আমি কিন্তু এটা বললাম হা হু হি হা, হা হু হি হা, হা হু হি হা, এইভাবে কিন্তু আমি বলতে থাকলাম। কিন্তু এর মধ্যে আমরা যদি এটাকে স্বরে বসাই, এখনকার আমাদের বর্তমান যুগে স্বরে কিন্তু বসানো যাবে। এই হা যে হা হু, হা হু, হা হু, তোমরা দেখো এই ধ্বনিটি যেমন ছিল, এই যে হা যে ধ্বনিটি, এই ধ্বনিটি যেমন ছিল হা হু, এটা কিন্তু একটু উঁচু হয়েছে, এই ধ্বনির থেকে একটু উঁচু, বোঝা গেল? হা হু হি হা, হা হু হি, আবার এর থেকেও এটা একটু উঁচু, আবার এর থেকে এই হু থেকে হিটা কিন্তু একটু উঁচু শোনাচ্ছে, কিন্তু হাটা আবার সবার থেকে নিচু শোনাচ্ছে। মানে এই এই যে উপরে হাটা, এটা কিন্তু একটা নিচু ধ্বনি শোনাচ্ছে, বোঝা গেল? এটা কিন্তু নিচু ধ্বনি শোনাচ্ছে। তাহলে এখানে কিন্তু মেন জিনিস আমরা দেখছি ধ্বনির খেলা, ধ্বনির উঁচু আর নিচু, বোঝা গেল? তো এইভাবে একটা কিন্তু ধ্বনির উঁচু নিচু তৈরি হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের তোমরা মনে করতে পারো এই হা হু হি হা, হ্যাঁ, আগেকার যুগে বন্দিশ ছিল, বন্দিজ, বোঝা গেল? এখন আমরা যেমন বন্দিশ গাইছি, হ্যাঁ, কানহা রে নন্দ নন্দন, এখন আমরা আমাদের কাছে শব্দ আছে, হ্যাঁ, শব্দ, বিভিন্ন শব্দ আছে। তখন তো ওদের কাছে শব্দ ছিল না, তখন ওদের কাছে শুধু ধ্বনি ছিল, ছোট ছোট ধ্বনি। ওরা শুধু হা হু হি হা হে হা হা হু এইভাবেই তারা উচ্চারণ করতো, তাদের কাছে শব্দ ছিল না। তো এখন আমাদের কাছে শব্দ আছে, তাই আমরা ওটাকে বাক্য তৈরি করেছি, হ্যাঁ, এবং এখন সেটাকে বন্দিশ হিসাবে গাইছি। তো তাদের কাছে আমরা মনে করতে পারি এটাই হচ্ছে তাদের তখনকার যুগে বন্দিশ। কিন্তু এর মধ্যে লক্ষ্য করার বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু ধ্বনি আছে, ধ্বনির উঁচু নিচু, বোঝা গেল? এটা মানে এই হাটা যতটা উঁচু তার থেকে একটু বেশি উঁচু হুটা, আবার হিটা আবার এর মানে হা থেকে উঁচু এটা, আবার এর থেকে আবার এটাও উঁচু, কিন্তু আবার হা উপরের যে হাটি, এটা আবার নিচের হা থেকেও নিচু নিচু, বোঝা গেল? এখানে শুধু ধ্বনির খেল। এবারে আমরা মনে করতে পারি এই যে উঁচু নিচু, এই যে উঁচু নিচু ধ্বনিটি আছে, এইগুলোকে কালান্তরে আমরা কিন্তু ক্রম অনুসারে সাজিয়েছি, ক্রম অনুসারে সাজিয়েছি। কেমন? আমরা নিচু থেকে উঁচুতে গেছি, মানে নিচু থেকে উঁচুতে। যেমন ধরে নাও আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো, আমরা ক্রম অনুসার বলতে কি বুঝবো? 1, তারপরে কি হবে 2, তারপর কি হবে 3, তারপরে 4, এভাবে ক্রম অনুসার যাবে, তাই তো? মানে 1-এর পরে কিন্তু 2 হবে, অর্থাৎ 1-এর পরে কিন্তু 3 হবে না, বোঝা গেল?
একের পরে 2 আসবে। তো এটাই হচ্ছে ক্রম অনুসার। তো আমরা যদি ধ্বনিটাকে ক্রম অনুসার করি, আমি ধ্বনিটাকে একটু নাম্বারিং করে দেবো বা একটা পয়েন্ট করে দিচ্ছি, আমাদের এইভাবে 1 2 এ পয়েন্ট করে দিচ্ছি। আমি মনে করলাম এই প্রথম যে ধ্বনিটি ছিল এটি ছিল 100, আর দ্বিতীয় ধ্বনিটি ছিল 110, আর তৃতীয় ধ্বনিটি ছিল 115, আর চতুর্থ ধ্বনিটি ছিল 90। ওকে, 90। এবং এরপরে আরো ধ্বনি আমি জুড়ে গেলাম। ধরে নাও এরপরে আর একটা ধ্বনি ছিল হা হি, হা হু হি হা হিস, হা হু হি হা হিস, এখানে একটা হিস দিয়ে দিলাম। ওকে, আর এখানে দেখলাম এখানে ছিল, এটা হচ্ছে 80, এটা ছিল 80। তো আমি যদি এই জিনিসটাকে ক্রম অনুসারে সাজাই তাহলে আমার কিন্তু কি হবে, আমার জিনিসটা কি হবে, আমি এখানে প্রথমে লিখবো 80 কে, তারপরে লিখবো 90 কে, 80-র পরে আমাদের 90, তারপরে লিখবো 100 কে, তারপরে আমি লিখবো 110 কে, তারপর লিখবো 115 কে। এভাবে আমি ক্রম অনুসারে ধ্বনিটাকে সাজিয়ে দিলাম। বোঝা গেল? তো ক্রম অনুসারে আমি যখন ধ্বনিটাকে সাজিয়ে দিলাম, তুমি স্বরের সাথে রিলেট করো। দেখো আরেকটা পেজে বোঝাচ্ছি, সেই ধ্বনিগুলোকে আমি এভাবে ক্রম অনুসারে সাজিয়েছিলাম 80, 90, আর এখানে কি ছিল 100, তারপরে ছিল 110, তারপরে ছিল 115। এইভাবে হয়তো ক্রম অনুসারে আরো ধ্বনিগুলোকে সাজালাম। যেটা তারা প্রথমে যে ধ্বনিটি আমরা, তাহলে আমি 80 ছিল হিস, তাহলে আমরা এটাকে ক্রম অনুসারে 80, তারপরে 90, তারপরে 100, এভাবে ধীরে ধীরে উঁচু হয়েছি। তো এইভাবেই কিন্তু ধ্বনিগুলোকে আমরা সাজিয়ে হয়েছে। এবারে আমি এটাকে এভাবে লিখতে পারি, ধরে নাও গা সা মা পা রে ধা নি। তাহলে এটা কিন্তু আমার ক্রম অনুসারে, এটা এই ধরে দেখো প্রাচীনকালে আমাদের আদিম মানবরা এ তো সা রে গা মা এসব কিছু থাকতো না। এগুলোকে তোমরা এক একটা ধ্বনি মনে করো, এগুলোকে তোমরা এক একটা ধ্বনি মনে করো, এগুলো সবই এক একটা ধ্বনি। ঠিক আছে, শুধুমাত্র এবারে আমরা এখনকার যুগে আমরা আমাদের আন্দোলন সংখ্যা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো আমরা আন্দোলন সংখ্যা দিয়ে বুঝলে একটু সুবিধা হবে। 240 হচ্ছে সায়ের, আর 270 রে, আর গা হচ্ছে 300, মা হচ্ছে 320, পা হচ্ছে 360, 400, 450, এইটুকুনি আছে। ঠিক আছে, এরপরে তোমরা আমাদের উপরে যে সাটা আছে তার সপ্তকের সাটা আমরা এখানে লিখে দিলাম 480। বুঝা গেল? তো এইদিকে তো এটা কিন্তু এলোমেলো ভাবে সাজানো আছে। তোমরা কিন্তু সারেগামা ভেবো না, এটা একটা ধ্বনি। আমরা তুমি সারেগামাটাকে এলোমেলো ভাবে গাও, যেরকম আমার লেখা আছে গা সা মা পা রে ধা নি, তোমাকে আদিম মানব মনে হবে। সারে গামা গাইবে না, ধ্বনি দিয়ে হা হু হি হা এরকম দিয়ে গাও, হা হু হু হি হা হো হে, এইরকম দিয়ে তোমরা এই যেরকম আমি লিখেছি এভাবে একবার হারমোনিয়াম বাজিয়ে তোমরা গাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো তখন দেখবে তোমরা এটা কিন্তু এলোমেলো ভাবে আছে। আর কালান্তরে আমাদের ধীরে ধীরে যখন মানুষ বুঝতে শিখতে শেখে, স্বরের প্রতি ওদের ধ্বনির প্রতি জ্ঞান হয়, তারা তখন ধীরে ধীরে এই ধ্বনিটিকে সাজাতে থাকে। এই আমাদের সাটিকে প্রথম তারা ধরে নাও নিল। ওকে, আরে যে কোনো স্বর নিতে পারে, আমি একটা সা নিলাম, একটা যে কোনো ধ্বনি তারা নিলেন এবং সেই ধ্বনি থেকে একটু ধ্বনিটাকে উঁচু করলেন, একটু ধ্বনিটাকে উঁচু করলেন। তো তখন 270 মতন, যেটা আমরা এখন বুঝছি 270, তারা তো বুঝতো না। আমি তোমাদেরকে বলছি এই যে ধ্বনি থেকে স্বরটা কিভাবে তৈরি হয়ে গেছে, সেটা বোঝানোর চেষ্টা করি। তো একটু ধ্বনিটাকে উঁচু হয়ে গেল, যেটা আমরা বর্তমানে আমাদের রে হয়ে যাচ্ছে, বর্তমানে যেটাকে আমরা রে বলছি। আরও রে থেকে আর একটু ধ্বনিটাকে উঁচু করে সাজালো, গা হয়ে গেল, বর্তমানে আমাদের
গা হয়ে গেছে। তোমরা এটা মনে রাখবে, আমাদের আজ থেকে 2000 সাল মানে পিছনে, মানে ভরতমুনির টাইমে, হ্যাঁ, নাট্যশাস্ত্রের টাইমে, তখন যে এই গাটি ছিল না আমাদের, এটা কিন্তু বর্তমান যুগে কোমল গান্ধারের মতন। তার কারণ তারা তো আমাদের, আমরা এখন যেমন আমাদের কাছে হ্যাঁ সম্পূর্ণ সপ্তক আছে, সপ্তক এটা কিন্তু মানুষ বানিয়েছে এই ক্রম অনুসারে ধীরে ধীরে, মানে সায়ের পরে রে, অর্থাৎ সায়ের থেকে একটা উঁচু ধ্বনি নেওয়া হয়েছে, সায়ের থেকে এই ধ্বনির থেকে কিন্তু নিচু ধ্বনি নেওয়া হয়নি, এই ধ্বনির থেকে উঁচু ধ্বনি নেওয়া হয়েছে। বোঝা গেল? এই ধ্বনির থেকে নিচু ধ্বনি নেওয়া হয়নি, উঁচু নেওয়া হলো। তারপর আবার এর থেকে উঁচু ধ্বনি এটাকে নেওয়া হয়েছে, গাকে। হ্যাঁ, এভাবে নিয়ে একটা নামকরণ করে দিয়েছে, সা রে গা মা পা ধা নি সা। আবার অনেকে যেমন শুদ্ধ নাম দিয়েছেন, সরোজ, ঋষভ, গান্ধার। ঠিক আছে, নামকরণে যাচ্ছি না এখন, ভালো করে শুধু বোঝো যে স্বরটা কিভাবে আবিষ্কার হয়েছে। তো এইভাবে এরা সাজাতে সাজাতে ধীরে ধীরে কিন্তু এই সা রে গা যখন পেয়ে যায়, তারপরে কিন্তু তারা আবার পা আর ধা আর নি এই স্বর চারটেকেও খুঁজে নেয় কালান্তরে। আবার পরে কিন্তু মধ্যমকেও খোঁজা হয় মাঝখানে। এই রকম মূল আমাদের 7টি স্বরের আবিষ্কার হয়ে যায়, 7টি স্বরের আবিষ্কার হয়ে যায়। বোঝা গেল? 7টি স্বরের আবিষ্কার হয়ে যায়। কি কি? এইভাবে আমরা সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, উপরে সা, এইভাবে 7টি আমাদের সা রে গা মা পা ধা নি, আর উপরে একটি 8টি স্বরের আমাদের আবিষ্কার হয়ে যায়। মানে স্বর 7টি, আমি 8টা স্বর বললাম, এরই তো উঁচু, মানে এরই তো ডবল অংশ এটা হয়ে যাচ্ছে, মানে একদম এরই ডবল। এইটা যেমন সা 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 সা, এরই ডবল অংশ হচ্ছে এইটা। এই জন্য আমাদের এই সাটাকে ছেড়ে দেয়। কিন্তু পাশ্চাত্যে আবার এই সাটাকে নিয়ে ওরা অক্টেভ বলে। অক্টেভ কথার অর্থ হচ্ছে 8, বুঝেছো? তারা অক্টেভ বলে, তারা কিন্তু এই উপরের সাটাকেও নিয়ে তারা বলে একটা সপ্তক। আর আমরা বলি সপ্তক, 7টি স্বর, সা রে গা মা পা ধা। যেহেতু এরই এই সাটি হচ্ছে ডবল রূপ, তাই আমাদের উপরের সাটাকে ধরা হয় না। বোঝা গেল? তো চলো, এইভাবে কিন্তু স্বরের আবিষ্কার হয়ে গেল। এরপরে তো আমরা দেখি এই সা থেকে একটা সা একটা ধ্বনি, হ্যাঁ, আর রে একটা ধ্বনি। ঠিক আছে, এটি একটি ধ্বনি, আর এই রেটিও একটি ধ্বনি। তুমি পরীক্ষা করার জন্য যদি দেখো, একটি তানপুরা নাও। ঠিক আছে, একটি যদি আমরা এভাবে তানপুরা নিয়ে নিই, তানপুরাতে দেখবে তোমরা এখানে উপরে খুঁটি লাগানো থাকে 4টি, হ্যাঁ, এভাবে খুঁটি লাগানো থাকে, আর এখান থেকে তার থাকে নিচের দিকে। হ্যাঁ, তো বুঝে নাও, এই একটি তার ধরলাম সরোজের, সায়ের তার, এটা নিলাম, জোয়ারিটাকে বাদ দিয়ে দেবে। এই তারটাকে যদি আমি একটু একটু করে টাইট দিই, এখানে সাতে বাঁধা ছিল, আর একটু করে টাইট দিই, তাহলে কিছু সঙ্গে সঙ্গে ওটা কি রে হয়ে যাবে? না, ওটা কিন্তু রে হবে না। আমরা যদি এই ধ্বনি থেকে, অর্থাৎ এই সা থেকে সাটিকে যদি একটু করে, হ্যাঁ, একটু করে যদি টাইট দিই, আমরা যদি একটু টাইট দিই এই ইয়েটাকে, তারটাকে একটু যদি এটাকে টাইট দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ওটা রে হয়ে যাবে না। এই ধ্বনিটা থেকে, এই যে ধ্বনিটা আমাদের এখানে সাটি আর এখানে রে আছে, এই সা আর রের মাঝখানে একটা ধ্বনি হয়ে যাবে। ওটা এই যে একটু টাইট দিলে সেটা কিন্তু না সা হবে না রে হবে। আবার আরো একটু যদি টাইট দিই, একটু হালকা, হ্যাঁ, বুঝতে কিন্তু পারবো যে এটা সাও হচ্ছে না রেও হচ্ছে না। আরো একটি আমরা ধ্বনি এখানে মাঝখানে পেয়ে যাব। বোঝা গেল? পেয়ে যাব, এটাও কিন্তু রে হবে না। আরো একটু যদি আমরা টাইট দিই, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমরা তখন রে পেয়ে যাব, এখানে একটি ধ্বনি পেয়ে যাব, রে। বোঝা গেল? রে ধ্বনিটা তখন শুনতে পাবো। তাহলে একবার যখন ছোট্ট একটু করে আমি টাইট দিচ্ছি, তখন কিন্তু আমার সা থেকে ধ্বনিটি বেরিয়ে গেল, একটু উঁচু হয়ে, আমি ধরে নাও এটি হচ্ছে এ, আমি বি পয়েন্টে চলে গেলাম। ওটা কিন্তু বিটা কিন্তু সা নয়,
আবার সি পয়েন্টে চলে গেলাম, আবার এই যে পয়েন্টটা এটাকে আমি ডি পয়েন্ট করে দিলাম, ডিটা আমাদের রে। তাহলে এটাকে যখন আমি একটু টাইট দিচ্ছি তখন কিন্তু বি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিটা কিন্তু রে নয়, রে মতন শোনাচ্ছে না। আবার বিটাকে যখন টাইট দিচ্ছি তখন কিন্তু সি হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে। আবার সি কে যখন একটু হালকা টাইট দিচ্ছি তখন কিন্তু ডি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা দেখেছি যে সা আর রে এদের মধ্যে তিনটে ধ্বনি আছে, তিনটি ধ্বনি। বোঝা গেল? সা এবং রের মধ্যে আমরা তিনটি ধ্বনি, দেখো এই যে বি, সি আর ডি, এভাবে আমরা তিনটি ধ্বনি পাচ্ছি, ধ্বনি পাচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা যে একটি প্রশ্নের উত্তর খুঁজেছিলাম যে 7টি স্বরের আগে সৃষ্টি হয়েছিল না 22টি শ্রুতির আগে সৃষ্টি হয়েছিল, এইখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারবে। আমরা কিন্তু স্বরটাকে প্রথমে সাজিয়েছি, স্বরটা যে উঁচু নিচু যে স্বরটা, যেটা আদিম মানবের দ্বারা আবিষ্কার হয়েছিল, তারা যে জিনিসটাকে ধরে রেখেছিল, সেটাকে কিন্তু কালান্তরে আমরা একটার থেকে একটা উঁচু উঁচু করে সাজিয়েছি। হ্যাঁ, সাজানোর পরেও আমরা যখন আরো সঙ্গীতের ইয়েতে আমরা একটু আরো পাকাপুক্ত হয়ে গেলাম, যখন স্বর ধ্বনিটা সম্পর্কে আমাদের জ্ঞান আরো বেড়ে গেল, তখন কিন্তু আমরা দেখলাম এই সা আর রের মাঝখানে, এই সা আর রের মাঝখানে কিন্তু আরো ছোট ছোট ধ্বনি আছে, আরো ছোট ছোট ধ্বনি আছে। বোঝা গেল? অর্থাৎ সা আর রের মাঝখানে কিন্তু আমরা দুটো ধ্বনি পেয়েছি, কিন্তু 3 নম্বর ধ্বনিতে আমরা কিন্তু রেটাকে শুনতে পেয়েছি। সেই জন্য আমি কিন্তু এখানে বলছি যে এখানে 3টে ধ্বনি আমরা পেয়েছি, সায়ের পরে রে পর্যন্ত আমরা 3টে ধ্বনি পেয়েছি। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটি স্বরের মধ্যে আমরা কিছু ধ্বনি আমরা পেয়েছি, সা, রে, গা, মা, পা, ধা আর নি। এই যে 7টি আমরা ধ্বনি, আমরা বড় বড় ধ্বনি যেটা আমরা খুঁজেছিলাম, এই সব ধ্বনির মাঝখানে মাঝখানে কিন্তু আমরা অনেকগুলো ধ্বনি পেয়েছি। এই সমস্ত ধ্বনিগুলো থেকে মাঝখানে মাঝখানে আমরা অনেকগুলো ধ্বনি পেয়েছি। যেমন কতটা ধ্বনি পেয়েছি, যেমন সায়ের আমরা 4টি ছোট ছোট ধ্বনি পেয়েছি, আর রের 3টি, আর গায়ের 2টি, আর মায়েরও 4টে পেয়েছি, আর পায়েরও 4টে পেয়েছি, ধায়ের 3, আর নির কাছ থেকে 2টো আমরা ছোট ছোট ধ্বনি পেয়েছি। এই সব কটাকে তোমরা যুক্ত করে দেখো, মোট 22টি ধ্বনি হচ্ছে, 22টি ধ্বনি, যাকে আমরা শ্রুতি বলি। বোঝা গেল? তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে স্বরের আবিষ্কার আগে হয়েছিল নাকি শ্রুতির আবিষ্কার হয়েছিল। এবারে এই যে 22টি শ্রুতি, এই 22টি শ্রুতি আবার ভরত মুনি তিনি আবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে শ্রুতি কিন্তু 22টি পাচ্ছি। অর্থাৎ এই যে 7টি স্বর আমাদের আছে, হ্যাঁ, এই 7টি স্বরকে আমরা যখন একটু ভালো করে খুঁজে দেখছি, এর মধ্য থেকে আমরা মোট 22টি ধ্বনি পাচ্ছি। সেই কারণে এখনকার যুগে সমস্ত শাস্ত্রকাররা বলেন যে শ্রুতির উপর স্বর স্থাপন করা আছে। বোঝা গেল? শ্রুতির উপর স্বর স্থাপন করা আছে, অর্থাৎ সেই শ্রুতিগুলোই স্বর হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের এই প্রশ্নটির উত্তর আমরা খুঁজে পেয়ে গেছি যে স্বরের আবিষ্কার আগে নাকি শ্রুতির আবিষ্কার আগে হয়েছে। স্বরের যদি আমরা সংজ্ঞা দিতে যাই, তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি না, যে শ্রুতি গায়ন বা বাদনের ফলে
মানুষের চিত্তকে আনন্দ প্রদান করে। অর্থাৎ মনে ভাবের উদয় হয় তাকে আমরা স্বর বলি। আচ্ছা, এই সম্পূর্ণ কিন্তু আমি আমার নিজের ভাষায় লিখলাম পরিভাষাটা। এবারে শাস্ত্র মতের যে পরিভাষা দেওয়া আছে, এটা আমরা বোঝার স্বার্থে আমরা স্বরটি বুঝলাম যে স্বর আমরা কাকে বলছি। বোঝা গেল? আমি এই পরিভাষাটা আমার নিজের থেকে তোমাদের বললাম, এবং বিভিন্ন বিভিন্ন গ্রন্থকারও স্বর সম্পর্কে ছোট্ট একটি বাস সংজ্ঞা দিয়েছেন। তারা শুধুমাত্র বলছেন যে স্বয়ং মানুষের চিত্তকে রঞ্জকতা প্রদান করে তাকে বলে স্বর। বোঝা গেল? তোমরা এই সংজ্ঞাটি লিখতে পারো, না লিখতে পারো, তোমরা স্বরটা কি যদি বুঝে যাও, হ্যাঁ, বাস আর কিছু প্রয়োজন নাই। এবার চলো আমরা বুঝবো সাধারণভাবে স্বরের প্রকার। সাধারণভাবে স্বরের প্রকার। দেখো, স্বরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কি? এক হচ্ছে শুদ্ধ স্বর, আর দুই হচ্ছে বিকৃত স্বর। বিকৃত স্বর লিখতে পারো। আমাদের শুদ্ধ স্বর কি কি আছে? সা, রে, গা, মা, পা, ধা আর নি। এটা হচ্ছে শুদ্ধ স্বর। আর বিকৃত স্বর কি আছে? রে, গা, ধা, নি, মা। রে, গা, ধা, নি, আর এটা হচ্ছে মা। আমরা এদের চিহ্নটা দিয়ে দিই হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি অনুযায়ী। এইভাবে চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিকৃত স্বর ছিল। শুদ্ধ স্বরকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। শুদ্ধ স্বরকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা চল স্বর আর একটা অচল স্বর। একটা চল স্বর আর একটা অচল স্বর। দেখো, চল স্বর আর অচল স্বর। চল স্বর হচ্ছে আমাদের রে, গা, ধা, আ, নি। আর অচল স্বর হচ্ছে সা ও পা। দেখো, শুদ্ধ স্বর হচ্ছে, শুদ্ধ স্বরটা আগে বুঝতে হবে। শুদ্ধ স্বর হচ্ছে যে আমাদের স্বরের একটা নিশ্চিত স্থান থাকে, সে একটা জায়গায় কিন্তু স্থির আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে শুদ্ধ স্বর। তার মানে আমাদের সা, রে, গা, মা, পা, ধা, নি এগুলো সব হচ্ছে শুদ্ধ স্বর। আবার এগুলোর মধ্যে থেকে কিছু স্বর দেখা যাচ্ছে তার তার দ্বিতীয় রূপও আছে, আবার কিছু স্বর দেখা যাচ্ছে তার দ্বিতীয় রূপ নেই। যেমন সায়ের কোনো দ্বিতীয় রূপ নেই, পায়ের কোনো দ্বিতীয় রূপ নেই, কিন্তু দেখা যাবে রের কিন্তু দ্বিতীয় রূপ আছে, কোমল রে। গা, কোমল গা। ধা, কোমল ধা। নি, কোমল নি। আচ্ছা, এখানে একটা আমাদের মধ্যম ছেড়ে গেছে, তীব্র মধ্যম। মা, তীব্র মা। তো এগুলোর
দ্বিতীয় রূপ আছে। চলো এবারে বুঝবো বিকৃত স্বর। দেখো বিকৃত স্বর হচ্ছে আমাদের রে, গা, ধা, নি ও মা। বিকৃত স্বরকে, যেটাকে এবারে শুদ্ধ স্বর আমরা কাকে বলি? হ্যাঁ, যে একটা নিশ্চিত স্থানে স্থির থাকে। আর বিকৃত স্বর নিশ্চিত স্থানে স্থির থাকে না, তার স্থান থেকে চ্যুত হয়, অর্থাৎ একটু উঁচুও হতে পারে আবার একটু নিচুও হতে পারে। বোঝা গেল? উঁচুও হতে পারে, নিচু হতে পারে। বিকৃত স্বরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে কোমল আর একটি হচ্ছে তীব্র। এর কোমল স্বর কি কি আর তীব্র স্বর? কোমল স্বর হচ্ছে শুদ্ধ স্বরের থেকে নিচু স্বর, সেটাকে আমরা বলছি কোমল। আর শুদ্ধ স্বর থেকে যে স্বরটি উঁচু সেটা হচ্ছে তীব্র স্বর। আমাদের কোমল স্বর হচ্ছে চারটি, যেটি হচ্ছে রে, গা, ধা আর নি। আমরা হিন্দুস্তানি পদ্ধতিতে তার নিচে আমরা দাগ দিই। আর তীব্র স্বর একটি, যেটা হচ্ছে তীব্র মধ্যম, যেটাকে আমরা কড়িমাও বলে থাকি। কড়িমা অর্থাৎ কড়ি মধ্যম। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুনি থাক। আজকে আমরা একটু বুঝে গেলাম যে আমাদের স্বর কাকে বলে, স্বর কি জিনিস, হ্যাঁ, স্বরটা কিভাবে অ্যাকচুয়ালি এর বিকাশ হয়েছিল। ধীরে ধীরে আমরা নিজেদের ভাষায় বুঝলাম এবং তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেটা জানবো স্বরের সম্পর্কে, হ্যাঁ, জানবো বিভিন্ন গ্রন্থে স্বরের সম্পর্কে আলোচনা, বিভিন্ন গ্রন্থে স্বর সম্পর্কে যেগুলো আলোচনা আছে সেটা পড়ব। তারপরে আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা জানবো, হ্যাঁ, বিভিন্ন গ্রন্থকারের মতে শুদ্ধ ও বিকৃত স্বরের সংখ্যা। বোঝা গেল? শুদ্ধ এবং বিকৃত স্বরের সংখ্যা। সবাই স্বরটা কি জিনিস একটু ভালো করে বুঝে নাও এই ভিডিওতে। পরবর্তীতে আমরা খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট দেখব। বিভিন্ন গ্রন্থকারের গ্রন্থতে স্বর সম্পর্কে কি কি আলোচনা করা আছে, আর বিভিন্ন গ্রন্থকার স্বরকে তোমরা মানে কয়টি শুদ্ধ এবং বিকৃত স্বর বলেছেন, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। VVI পরীক্ষার জন্য এই দ্বিতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরের ভিডিওতে আমরা এই জিনিসগুলো পড়ব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।